বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে ঘামছি আমি, ভীষণ কান্না পাচ্ছে। আমি একজন ডক্টর হলেও আমার ইমোশন বেশি। আমি ইনায়াত, সবাই ইনায়া বলে ডাকে, পেশায় গাইনোকোলজিস্ট। আজ ছুটি নিয়েছিলাম হসপিটাল থেকে, কিন্তু বিকেলে এক ইমার্জেন্সি ফোন আসায় দ্রুত হসপিটালে চলে আসি। ডক্টর হয়ে হসপিটালে জয়েন করেছি 1 বছর হলো। এমন অভিজ্ঞতা হয়নি এখনও। সদ্য জন্ম নেওয়া শিশুটি মাহারা হয়ে গেল। কান্না পাচ্ছে আমার, জানি না কেন। ভাবতে কেমন লাগছে এতটুকু একটা বাবু তার আম্মুকে পাবে না। বাবুটা আমার কোলে কান্না করছে। আমি নার্সের কাছে দিলাম তোয়ালাতে মুড়িয়ে দিতে। আমি জানি না আমি কি বলবো। ওটির বাহিরে গিয়ে মারা যাওয়ার আগে বাবুটার মা মিসেস ঋতু আমার হাত ধরে বলেন, আমার সময় শেষ। আমি বুঝতে পারছি ওরা আমাকে বাঁচতে দিল না। আমি আমার বরকেও বলতে পারলাম না, ওরা আমার সন্তানকে মেরে ফেলেছে। প্লিজ আপনি ওকে বাঁচান। আমি আমার সন্তানকে বাঁচাতে চাই, ওর দায়িত্ব নেন। আমি তখনই বললাম, কি হয়েছে? কে বা কারা আপনার এই অবস্থা করেছে? আমার প্রশ্নের পুরো জবাব দেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ল মিতু। শুধু সি এটা শুনতে পেয়েছি। জানি না কে বা কারা এমনটা করলো, কেন একটা বাচ্চার কাছে থেকে তার মাকে কেড়ে নিল। মিতুর হাত এখনো আমার হাতের মাঝে, আর মুখের দিকে তাকিয়ে আছি। না জানি কতটা কষ্ট সহ্য করতে হয়েছে ওকে। আমার ভাবনার মাঝে নার্স এসে বাবুটাকে আমার কোলে দিল। ফুটফুটে একটা ছেলে বাবু হয়েছে মিতুর, কিন্তু কি কপাল ওর। বাবুকে দেখার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ল। আমি বাবুকে কোলে নিয়ে ওটি থেকে বের হলাম। আমি ওটি থেকে বের হতেই এক ভদ্রলোক ছুটে এসে জিজ্ঞাসা করলেন মিতুর কথা। আমি কি বলবো জানি না, কাঁপছি আমি। কিভাবে বলবো মিতু আর নেই? ভদ্রলোককে দেখে মনে হচ্ছে মিতুর হাজবেন্ড। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মিতু আর নেই। আমার কথা শেষ হতেই লোকটি হুঙ্কার দিয়ে বলে উঠল, নেই মানে কি ডক্টর? আমার মৃত্যু, আমার ওয়াইফ, ওর কিছু হতে পারে না। ও ছাড়া আমি শূন্য। ও আমায় ছেড়ে যেতে পারে না। মিতু তার আদিকে ছেড়ে যেতে পারে না, কিছুতেই না। কি বলে ওনাকে সান্ত্বনা দিব আমার জানা নেই। ওনার কষ্টের চিৎকার বাড়ি খাচ্ছে হসপিটালের দেওয়ালে। সবাই তাকিয়ে আছে ওনার দিকে। উনি আবারও বলে উঠলেন, ছাড়বো না তাদের কাউকে, যারা আমার মৃত্যুকে মেরেছে তাদের কলেজে বের করে নেব আমি। চেনে না এই আদি চৌধুরীকে? বাবুটা কান্না করে চলেছে। কি বলবো ওনাকে? এই অবস্থায় তো বাবুকে কোলেও নিবেন না। ওনার এই কথাগুলো বলার মাঝেই ওয়ার্ড বয় ওটি থেকে মৃত্যুর লাশ বের করে আনলো সাদা কাপড় মুড়িয়ে। উনি ছুটে মৃত্যুর কাছে গেলেন। মৃত্যু, এই মৃত্যু, চোখ খোলো, দেখো তোমার আদি এসেছে। আজও আমি লেট করেছি, তাই তোমায় হারিয়ে ফেলেছি। আমি ভীষণ খারাপ আমি, কিন্তু তুমি ছাড়া তো আমি অসহায়। আদি নামের লোকটার আত্মনাদে পুরো হসপিটাল সবার চোখে পানি। অন্য ডক্টররা এসে ওনাকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু ওনাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। কোনো রকমে 3-4 জন ডক্টর মিলে ওনাকে সামলায়। উনি হসপিটালের করিডোরে হাঁটু গেড়ে বসে পড়লেন, পাগলের মতো প্রলাপ করছেন। একটু পরে একজন লোক এসে আদি নামের লোকটাকে উঠিয়ে নিচের দিকে ঘোরাতেই আদি ওই লোকটিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, রেহান, আমার মৃত্যু কোথায়? কেন আমায় একা করে গেল? কেন বিষাদ দিল আমায়? আমি কি নিয়ে থাকবো? বুঝতে পারলাম যে লোকটি মাত্র এলো তার নাম রেহান। রেহান বলে উঠলেন, চুপ, শান্ত হ। ভাবি এই অবস্থার জন্য যে দায় তাকে শাস্তি দিবই। নিজেকে শান্ত কর, সময়ের অপেক্ষা এখন। আদি নামের লোকটি একটু শান্ত হলো। একটা ফোন এলো আর রেগে ছুটে চলে গেলেন। ওনার পিছে পিছে রেহান নামের ব্যক্তিটিও গেল। আশ্চর্য, কেউ বাচ্চাটার কথা একবারও জিজ্ঞেস করলেন না কেন? আর মৃত্যুর মা বাবা ওনারা কোথায়? কিছুই বুঝতে পারলাম না। তবে এই মুহূর্তে বাবুটাকে সামলাতে হবে, কান্না করে করে অসুস্থ না হয়ে যায় বাচ্চাটা। বাহিরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই সময় আবার বৃষ্টি কেন নিজেও বুঝি না আমি। আমি একজন নার্সের কাছে বাবুটাকে দিয়ে চেঞ্জ করতে গেলাম। চেঞ্জ করে আমার কেবিনে এসে ফোনটা বেজে উঠল। ফোন দিয়েছে আম্মুর। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আম্মু বলে উঠল, আনায়া,
কই তুই বললি কফি খাবি, কফি এনে দেখি তুই রুমে নেই, না বলে কই গেলি? আমি বললাম, আম্মু আমি হসপিটালে, একটা ইমার্জেন্সি এসে পড়েছিল, তাই আসতে হয়েছে। আম্মু এবার একটু শান্ত গলায় বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় আসবি, তোর মামিরা এসেছে আজ। মামিরা এসেছে শুনেই মেজাজ খারাপ হয়ে গেল, তবুও কিছু বললাম না। আম্মুর সাথে কথা বলার মাঝে একজন নার্স এসে বলে গেলেন, একটু আগে হওয়া বাচ্চাটা কান্না করছে, কিছুতেই থামছে না। আমি পরে কথা বলবো বলে ফোন রেখে বেবি ওয়ার্ডে গেলাম। গিয়ে দেখি আরেকজন ডক্টর। ডক্টর রুহি বাবুটাকে কোলে নিয়ে চুপ করানোর চেষ্টা করছে। আমাকে দেখে বলে, ইনায়া এসেছো? দেখো বাবুটা কিছুতেই চুপ করছে না, ওর তো খিদে পেয়েছে, কি করব। বাইরের মিল্ক খাওয়ানোর এখন ওর জন্য রিস্ক, তবু আমাদের কাছে কোনো উপায় নেই, তাই বাইরের মিল্ক খাইয়ে দিতে হবে। কিন্তু ইনায়া এখন কে আনবে দুধ? আর বাবুটার বাবাও নেই এখানে, এমনকি কেউ নেই, কারোর কোনো চিন্তা নেই বাবুটাকে নিয়ে। আজব। রুহি এমন করে বলো না। আচ্ছা মিতুর লাশ কোথায়? নিয়ে গেছে ওনার হাজব্যান্ড। আমার খারাপ লেগেছে অনেক, জানো ওনার জন্য। ইস, যদি ওনাকে কোনোভাবে বাঁচাতে পারতাম। বেবিটাও তো বাঁচত না, তুমি ছিলে বলে বাবুটাকে বাঁচাতে পেরেছি। এখন এই কথাগুলো রাখো, আর ওয়ার্ড বয়কে বলো মিল্ক আনতে, আমি টাকা দিয়ে দিচ্ছি। আমার কথা শুনে রুহি অবাক হয়ে বলে, তুমি দিবে? আমি একজন ডক্টর হয়ে নিজের কর্তব্যটুকু করছি। রুহি আর কিছু না বলে চলে যায় ওয়ার্ড বয়কে বলতে। আমি বাবুটাকে কোলে নিয়ে আমার কেবিনে এলাম। জানি না মিতুর দাফন সম্পন্ন হয়েছে কিনা, জানি না ওর ফ্যামিলির কি অবস্থা, আর যদি ওনার কি অবস্থা। অনেক ভালোবাসতেন নিজের ওয়াইফকে। আচ্ছা উনি কি জানেন ওনার ওয়াইফকে কে বা কারা মারতে চেয়েছে? আমার ভাবনার মাঝেই রুহির দুধ নিয়ে এলো। আমি বাবুটাকে খাইয়ে দিলাম, তারপর কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর বাবুটা ঘুমিয়ে গেল। মিতুর কবরের সামনে দাঁড়িয়ে আছে আদি, চোখ মুখে বিধ্বস্ত লাগছে। আমি তুমি হারিয়ে ফেলাম জান, আমার ভয়টাই সত্যি হলো, তুমি হারিয়ে গেলে। আদিকে রুহান অনেকক্ষণ ধরে খুঁজে চলেছে, অবশেষে কি মনে করে মিতুর কবরের সামনে এলো, আর এসে দেখে আদি এক ধ্যানে তাকিয়ে আছে। রুহান আদির ঘাড়ে হাত রেখে বলে ওঠে, দেখ, নিজেকে শক্ত কর। আমি জানি এটা সহজ না, তবুও। আর বাচ্চাটার কথা ভাব, কোথায় আছে ও, সেটার খেয়াল আছে? কোন বাচ্চা? এই বাচ্চা আমার দরকার নেই, ও একটা অভিশাপ। ওর জন্য আমার মৃত্যু আজ আমার থেকে এত দূরে। আদি কি বলছিস তুই? পাগল হলি? এতটুকু বাচ্চা এসবের কি বোঝে? আমি কিছু জানি না, আমার মৃত্যুকে এনে দে। রুহান আদিকে সামলিয়ে বাড়ি নিয়ে যায়, কোনো রকমে ঘুম দেয়। খাওয়াতে পারে না কিছুই। আদির আম্মু ওর মুখের দিকে তাকিয়ে কান্না করে চলেছে। আম্মু, কেঁদো না, এখন কান্নার সময় না। আমার এই ছেলেটার এমন অবস্থা মেনে নিতে পারছি না আমি। আবারও কেঁদে উঠলেন আদির আম্মু সামিরা চৌধুরী। আম্মু, তোমরা ভাইকে নিয়ে ভাবছো, বাবুটার কথা ভাবো। কই ও, সেটার খেয়াল তোমাদের নাই। ভাইয়া না হয় ভাবের জন্য সব ভুলে গেছে, কিন্তু আমরা তো পারি বাবুটাকে এনে আমরা সবাই বড় করতে। যে বাচ্চা জন্মের পরই মাকে খেয়ে ফেলে, সেই বাচ্চাকে এ বাড়িতে আনার দরকার নেই বাপু। আমরা আদিকে আবার বিয়ে দিব ফুটফুটে একটা মেয়ের সাথে। রুমে প্রবেশ করতে করতে বললেন আদির ফুপু নিরালি। আপা, এসব কি বলছেন? ওইটুকু একটা বাচ্চা, ওর মা নেই, ওর কষ্ট যে আমাদের সবার ঊর্ধ্বে। আর আমার ছেলেকে তো চেনই, ও আর বিয়ে করবে না। এসব কথা আর বলো না ওর সামনে ভুলেও। চাপা কান্না নিয়ে বলে আদির মা। নিরালি মুখ বাঁকা করে রুম থেকে চলে গেলেন। আদির মা কান্না আটকে চলে যায়। রুহান মাথায় হাত দিয়ে বসে ভাবতে থাকে, ঠিক কি হয়েছিল ওই দিন। আমি জানি ওই দিন ভাবি আর আদির ইউনিভার্সিটি ছিল। ভাবি আদি ভাইয়াকে তাড়াতাড়ি একটা রিসোর্টে যেতে বলেছিল, কিন্তু কোনো কারণে ভাইয়া যেতে পারে না। ভাবির ওখানে কিছু গুন্ডারা গিয়ে অসভ্যতামি করে। এক পর্যায়ে ভাবি নিজে পড়ে অনেক ব্যথা পায়, তা উঠে দৌড়তে থাকে। ওরা ভাবির পিছে বন্দুক নিয়ে ছোটে। একসময় একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ভাবি। সেই ব্যক্তি ভাবিকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু কার এত সাহস আদি চৌধুরীর ওয়াইফের সাথে অসভ্যতামি করতে যায়, আবার তাকে মারতেও চায়। বাবুটা সেই থেকে কান্না করছে, কিছুতেই থামছে না।
রুহি হিমশিম খাচ্ছে। আমি ওয়াশরুমে গিয়েছিলাম, এই সুযোগে বাবুটা উঠে গেছে। রুহি আমার দিকে তাকিয়ে প্রায় কান্না করে দিবে অবস্থা। ইনায়া, এই পিচ্চি তুমি ছাড়া কিছু বুঝে না, নাও কোলে নাও। আমি কোলে নিলাম বাবুটাকে, আর ও চুপ হয়ে গেল। আমি কথা বলছিলাম ওর সাথে, আর ও হাসছিল। আমার মনে হচ্ছিল এর থেকে সুন্দর মুহূর্ত আর হয় না। জানি না কেন কয়েক ঘন্টা বাচ্চাটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি।